যদি ইরান তাদের চুক্তি মেনে না চলে অথবা সঠিক আচরণ না করে, তবে আমরা যা করার আমি তাই করব। আপনি যদি সত্যটা জানতে চান, তবে আমি মনে করি বোমা ফেলার চেয়ে এই অবরোধ অনেক বেশি কার্যকর ছিল। তারা এটিকে ইস্পাতের দেওয়াল বলে, কেউ এটি ভেদ করতে পারেনি, কোনো জাহাজ ইরানের পর্যন্ত পৌঁছতে পারেনি। আমরা যদি যেতে দিতাম তাহলেই তারা যেতে পারত। আমার একটি ফোন কল মাত্র আধা ঘন্টার কম সময়ও পূর্বের পরিস্থিতি ফিরিয়ে দিতে পারবে। এই বৈঠকটি শেষ হওয়ার পূর্বেই সেটা কার্যকর করা সম্ভব। যতক্ষণ তারা আমাদের সম্মান করবে ততক্ষণ আমাদের সবকিছু ঠিকঠাক চলবে। তারা যদি আমাদের সম্মান না করে, তবে পরিস্থিতি ভালো হবে না। তবে তাদের মনে আমাদের জন্য যথেষ্ট সম্মান রয়েছে। একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামোর মধ্যে থাকি, এটারও একটা কারণ আছে। তবে এখন এখানে তা বিস্তারিত ব্যাখ্যা করার মতো সময় নেই। স্বাভাবিকভাবেই তখন হলে প্রবেশ করি এবং আমাদের আলোচনা শুরু করি। আলোচনা বেশ ভালোই চলছিল, কোনো সমস্যা ছিল না। আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা যখন দ্বিতীয় অংশে প্রবেশ করতে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমরা জানতে পারলাম যে আমরা যখন এই আলোচনা করছিলাম, ঠিক সেই সময়ে ট্রাম্প অত্যন্ত হুমকি স্বরূপ ভাবে আমাদের আলোচনাকারী প্রতিনিধি দল, আমাদের রাষ্ট্রপতি, এমনকি আমাদের ভূখণ্ডে হামলার বিষয়ে নতুন করে কথা বলছেন। আমি তখনই মিনিস্টার ব্যান্সকে বললাম, মিনিস্টার ব্যান্স, আমরা এখানে আলোচনা করছি এবং আমরা চুক্তিতে স্বাক্ষর করেছি, যার প্রথম ধারাটি হলো এখানে কোনো হুমকি বা বল প্রয়োগ থাকবে না। কিন্তু আজ আপনাদের রাষ্ট্রপতি হুমকি এবং বল প্রয়োগের কথা বলছেন। জেনে রাখুন, আমরা কখনোই হুমকি বা বল প্রয়োগের মুখে আলোচনা করি না। আমরা আলোচনা শেষ করে বৈঠক থেকে বেরিয়ে আসি এবং আর কখনোই সেই বৈঠকে ফিরে যাইনি। এমনকি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠকের জন্য যে অ্যাপার্টমেন্ট বা সময়ের চেষ্টা করা হয়েছিল, আমরা তাও আর গ্রহণ করিনি এবং বৈঠক ত্যাগ করি। মুনিব জনাব পাকিস্তানের প্রকৃত পক্ষে মধ্যস্থতাকারী হিসেবে এবং কাতারের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারা আমাদের কাছে আসেন এবং আমরা একসঙ্গে কথা বলি। তাদের কিছু বলার ছিল, আমি বলবো, আপনাদের সাথে কথা বলবো। তাদের মতামত ছিল যে যে কোনো উপায়ে এই পর্যায়টিকে একটি চূড়ান্ত সিদ্ধান্তে বা সারসংক্ষেপে পৌঁছানো উচিত। আমরা বললাম, আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, তবে আপাতত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আমাদের কোনো কথা নেই। অতএব সেই আলোচনাগুলো অবশ্যই কিছু আলোচনা, যা প্রায় ৮০ মিনিট ধরে চলেছিল। পরবর্তী সময়ে জানা গেল যে এই ঘটনাটি ঘটেছে, তখন আমরা তা গুটিয়ে নেই, চূড়ান্ত করি। আর সেই চূড়ান্ত সিদ্ধান্তই ছিল সেই যৌথ বিবৃতি, যা আমাদের মধ্যে দুই মধ্যস্থতাকারী হিসেবে দিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ভিডিওর একেবারে শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং ইরানি কর্তৃপক্ষের যে ইরানের স্পিকার রয়েছেন এবং পরমাণু আলোচকের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন গালিবাফ, তার বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনলেন। দেখুন, সমঝোতা এবং আলোচনার কোনো অগ্রগতি নেই। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৬০ দিনের যে ডেডলাইন দেওয়া হয়েছে, ৬০ দিনের সময়ের মধ্যে ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌক্তিক একটি চুক্তিতে পৌঁছানোর ডেডলাইন, সেটা হয়তো পূরণ হবে না, কারণ আলোচনা থেকে সরাসরি ইরান উঠে এসেছে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে হামলার হুমকি এবং কোনো চাপের মুখে তারা আলোচনা করবে না। ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের সেটকম নিশ্চিত করছে নতুন করে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ বা হামলার জন্য তাদের বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, মার্কিন সেন্ট্রাল কমান্ড সেটকমের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট রয়েছে, সেখানে তারা হামলার প্রস্তুতি সম্পর্কে ছবি প্রকাশ করে টুইটারে পোস্ট করেছে এবং দাপ্তরিক বার্তায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেটকম নিশ্চিত করেছে আকাশ, মাটিতে এবং সমুদ্রে ৩ দিক থেকেই মধ্যপ্রাচ্যে যারা সামরিক মিশনে অংশগ্রহণ করেছেন, তারা বর্তমানে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন। যে কোনো ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার তাদের সম্পূর্ণ। এখন শুধু যুক্তরাষ্ট্র বা প্রশাসনিকভাবে একটি সবুজ সংকেত বা অনুমতির শুধু প্রয়োজন। তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। দেখুন, আকাশে উড়ন্ত যুদ্ধ বিমান
A-10 যে থান্ডার রয়েছে রিফিউলও করা হচ্ছে, এই ধরনের দৃশ্যায়িত করে তারা চিত্রায়িত করেছে। হরমুজ প্রণালী এবং এর আশেপাশে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে হুমকি দিয়েছেন তারা হরমুজ প্রণালী দখল করে নেবেন। দেখুন, দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ফক্স নিউজের সঙ্গে দীর্ঘ 20 মিনিটের একটি ফোন আলাপে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেন, যদি প্রয়োজন হয় তবে আমরা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেব। তিনি আরও যোগ করেন, ইরান যদি শেষ পর্যন্ত কোনো চুক্তিতে না আসে তবে ওই পথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে যুক্তরাষ্ট্রের শুল্ক এবং টোল আদায় শুরু হবে। ইরানের জাহাজগুলো যেতে পারবে বা সেটা পার হতে পারবে, তবে ইরানের জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রকে টোল দিতে হবে, অন্যান্য জাহাজগুলোকেও হয়তো দিতে হতে পারে। আর এইভাবেই কিন্তু হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সরাসরি একটা উচ্চবিলাসী প্রকল্প সরাসরি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেখুন, হয়তো হরমুজ প্রণালী বা ইরানের অভ্যন্তরে হামলা হবে না, তবে অবরোধ তারা তৈরি করে জাহাজগুলোকে আটকে তারা টোল আদায় শুরু করতে পারে, যেটি সরাসরি ইরানের জাহাজের ক্ষেত্রে বাধ্যবাধকতা করে নতুন যুদ্ধক্ষেত্রের একটি সমীকরণ বা বলতে পারেন যে নতুন যে শুরুর উপলক্ষ্য রয়েছে তার ঘটনা ঘটতে পারে, যার পরিষ্কার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পূর্ববর্তী যে শর্ত ছিল সেই শর্তগুলোই বলবৎ রয়েছে এবং তারা তাদের যুদ্ধ করে যা আদায় করতে পারেনি আলোচনার টেবিলে সেগুলো সম্পূর্ণভাবে আদায় করতে চাচ্ছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো এবং বোমারু বিমানগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে, যত ধরনের মিসাইল রয়েছে লোড করেছে এবং নিয়মিতই মধ্যপ্রাচ্যের কৌশলগত তাদের পুরনো যে টহল ছিল, মিশন ছিল, সেখানে তারা অব্যাহত অবস্থানে রয়েছে। সেই অবস্থান থেকে যে কোনো মুহূর্তে ইরানে হামলা করার বিষয়টা শুধু মাত্র কয়েক মিনিটের ব্যাপার, যেমনটা ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন 15 মিনিটের মধ্যেই সেটি বাস্তবায়ন করা সম্ভব। ঠিক এমতো অবস্থায় ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। ইরান ধারণা করছে যে অতর্কিতভাবে যদি সুযোগ হয় তাহলে যে কোনো মুহূর্তে সামরিক প্রতিক্রিয়া হতে পারে এবং এতে করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি করা হঠাৎ করে শান্তিকালীন চুক্তিতে যেমনটা পূর্বে যুক্তরাষ্ট্র করেছে এই ধরনের কিছু হতে পারে। কারণ পূর্ব ইতিহাস বলছে যে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের হামলাটা বেশি হয় এবং এই সুযোগটা যুক্তরাষ্ট্র কাজে লাগায়। আর এই জন্যই কিন্তু ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে এই আলোচনা এবং এই আলোচনার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে নির্ভর করছে লেবাননে কি ঘটবে বা লেবাননে কতটুকু যে শর্ত রয়েছে চুক্তির তা বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্র। দেখুন, লেবাননের ভবিষ্যৎই হলো চুক্তির আসল পরীক্ষা, এমনটা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যদি লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রাখে এবং লেবাননের বিষয়কে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে থামাতে না পারেন যুক্তরাষ্ট্র, তাহলে এই চুক্তির কোনো ভবিষ্যৎ বা কার্যকর অগ্রগতি কিছু হবে না। ইরান আবার যুদ্ধের ময়দানে নামবে এবং পাল্টা জবাব দেবে। ইস্যুগুলোকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, রিসেন্টলি দক্ষিণ কোরিয়া থেকে তাদের যে মিডিয়াম রেঞ্জের স্যাম সিস্টেম রয়েছে সেটা উড়িয়ে এনেছে সংযুক্ত আরব আমিরাত এবং বর্তমানে ভারতের সঙ্গেও তাদের কয়েকটি মিসাইল ক্রয়ের বিষয় নিয়ে চুক্তি হচ্ছে। পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তির অধীনে পাকিস্তানের সোলজার এবং তাদের F-17 থান্ডার যুদ্ধ বিমান সৌদি আরবের ঘাঁটিতে পৌঁছে গেছে এবং সেগুলোও টহল দিচ্ছে। সুতরাং পরিস্থিতি অত্যন্ত নাজুক, দেখার বিষয়ে এই চূড়ান্ত পরিস্থিতি আসলে কোন দিকে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।